একটা সুন্দর আর শান্ত গ্রামের নাম কৃষ্ণপুর। সেখানে আনিতা নামের একটা মেয়ে ছিল। সে তার সৎ বোন ভিনিতা আর সুনিতা তাদের সাথে থাকতো। আনিতা ছিল খুবই নিষ্পাপ আর পরিশ্রমী, কিন্তু তার সৎ বোনেরা একদম আলাদা। তারা ছিল লোলুপ এবং চালাক প্রকৃতির। আনিতার জীবন ছিল খুব দুঃখে ভরা। তার বাবা মা মৃত্যুর পর মাও অসুস্থ হয়ে মারা গেলেন। তারপর থেকে ভিনিতা আর সুনিতা আনিতার উপর অত্যাচার করতে থাকে। একদিন গ্রামে একটা খবর ছড়ালো, গ্রামে পরিচ্ছন্নতার জন্য কাউকে নিয়োগ দেওয়া হবে এবং কাজ করা ব্যক্তিদের ভালো টাকা দেওয়া হবে। বিনেতা আর সুনিতা যখন এই খবর শুনলো, তখন তারা দ্রুত একটা ভাবনা করলো। ধরো যদি আমরা আনিতার মাধ্যমে পুরো গ্রাম পরিষ্কার করিয়ে নেই আর সরপঞ্চের থেকে টাকা নিয়ে শপিং করতে পারবো, তাহলে কেমন হবে? হ্যাঁ হ্যাঁ, আরে বা, এত সুন্দর আইডিয়া তোর মাথায় কি করে আসে রে? তাছাড়া আনিতার কি সাহস আছে যে আমাদের সাথে এরকম করে কথা বলবে আর আমাদের কথা শুনবে না? তারা দুজনেই সঙ্গে সঙ্গে সরপঞ্চের বাড়িতে চলে গেলেন। নমস্কার সরপঞ্চজি, আমরা শুনেছি আপনি গ্রামের সব ময়লা পরিষ্কার করাবেন, এই জন্য কাউকে রাখতে চাচ্ছেন। হ্যাঁ, একদম ঠিক শুনেছ। গায়ের পরিষ্কার রাখা জরুরি। গ্রামগঞ্জ যদি পরিষ্কার না থাকে তাহলে কেমন হবে? তোমরা কি এই কাজটা করতে পারো? হ্যাঁ হ্যাঁ জনাব, আমরা দুজন মিলে পুরো কাজটা সেরে ফেলবো। শুধু আমাদের একটু টাকা পয়সা দিলেই হবে। সরপঞ্চজি তাদের কন্ট্যাক্টটা দিলেন এবং অগ্রিম কিছু টাকাও দিলেন। খুশিতে নাচতে নাচতে দুই বোন বাড়ি ফিরে এলো। বাড়িতে ফিরে তারা আনিতাকে ডাকলো। শোন আনিতা, কাল থেকে তোমাকে পুরো গ্রামের ময়লা পরিষ্কার করতে হবে, একটাও আবর্জনা যেন না থাকে। কিন্তু দিদি, এত বড় কাজ আমি কিভাবে করব? গ্রাম তো অনেক বড়। বেশি প্রশ্ন করিস না তো, তোকে যা বলেছি তাই কর। যখন আনিতা না করলো, তখন দুই বোন রাগে ফেটে পড়লো। এর এত সাহস কোথা থেকে এলো? এর সাহস অনেক বেড়ে গেছে, এর এত অহংকার ভাঙতে হবে। তারা আনিতাকে দড়ি দিয়ে বেঁধে দিল এবং বৈদ্যুতের একটা তার দিয়ে তাকে মারতে লাগলো। না না, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমি তোমাদের কথা মানতে রাজি আছি, আমাকে ছাড়ো। পরের দিন থেকে আনিতা গ্রাম পরিষ্কার করতে শুরু করলো। সারা দিন রাত কাজ করতে করতে তার শরীর ভেঙে যাচ্ছিল, কিন্তু তার সৎ বোনেরা সাহায্য করছিল না এবং খাবারও দিচ্ছিল না। একদিন আনিতা ক্লান্ত হয়ে বাড়ির দরজায় পৌঁছালো। সেখানে তার দেখা হয় কাজল নামের একটি মেয়ের সঙ্গে। দিদি, আমাদের খুব ক্ষুধা লেগেছে, একটু খাবার দাও। তোমাকে তো খুবই চিন্তিত লাগছে, আসো ভেতরে আসো, আমি তোমাকে কিছু খাওয়াচ্ছি। কাজল অনিতাকে পেট ভরে খাবার খাওয়ালো এবং তার সমস্যার কথা জানতে চাইলো। আনিতা সবকিছুই বলল, কিভাবে তার সৎ বোনেরা তার সুবিধা নেয় আর কিভাবে তাকে দিনরাত কাজ করায়। তোমার বোনেরা তোমার উপর অনেক অত্যাচার করে, তুমি অত্যাচারের বিরুদ্ধে তুমি কেন কিছু বলো না? তোমাকে অবশ্যই এই অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমি তোমাকে সেলাইয়ের কাজ শিখাবো। কাজলের কথায় আনিতার মধ্যে নতুন আশা জাগলো। কাজল তাকে সেলাই শেখাতে শুরু করলো। কিছুদিনের মধ্যে আনিতা সেলাই শিখে গেল। কিন্তু একদিন যখন আনিতা কাজলের বাড়িতে সেলাই করছিল, তখন বিনিতা ও দেখে ফেললো। তোর এত বড় সাহস কেমন করে হলো আমাদেরকে না জানিয়ে সেলাই শেখার? হ্যাঁ, এটা তো আমি নিজের জন্য করছি, আমাদেরকে বোকা বানাস? এই সেলাইয়ের লাভ তো আমাদেরই হবে। চল, তোকে একটা দোকান বসিয়ে দিই, আমরা দুই বোন একটা সেলাইয়ের দোকান খুলবো আর তুই ওখানে বসবি। আনিতা সারাদিন মানুষের কাপড় চোপড় সেলাই করত, কিন্তু টাকা বিনিতা আর সুনিতার কাছেই চলে যেত। আনিতার কাছে নতুন কোনো কাপড়ও ছিল না, শান্তিও ছিল না। একদিন আনিতা দোকানের কাজ করছিল, তখন সেখানে দুই সুন্দরী পরী মেয়ে এলো। আমরা দুই যমজ বোন, আর আমাদের আরো একটা বোন আছে। আমাদের তিন বোন বিয়ে হতে চলেছে। কিছুদিন ধরে জাদুর ক্ষমতার ব্যবহার করতে পারছি না,
তাই আমরা তোমার কাছ থেকে সেলাই করতে এসেছি। তুমি আমাদের মাপ নিয়ে নাও। তোমাদের 3 বোনের জন্য আমি একটি নতুন ড্রেস বানিয়ে দিব। তারা 3 বোনের মাপ নিয়ে নিল এবং একটি ঠিকানা দিল, যেখানে তাদের ঠিকানা লেখা ছিল। আনিতার কাজ শুরু হলো। যখন বিনীত এবং সুনীত সেই পোশাকগুলো দেখলো, তখন তারা তৎক্ষণাৎ আরেকটা পরিকল্পনা করলো। আমি শুনেছি পরীদের কাছে জাদুর ক্ষমতা থাকে এবং তাদের কাছে অনেক ধন জহরত থাকে, আর এই ধন জহরতই চুরি করতে হবে। হ্যাঁ হ্যাঁ বোন, তুই ঠিক বলেছিস। তাদের জাদুর জিনিসগুলো আমাদের কাছে রাখতে হবে। পরের দিন বিনীতা আর সুনিতা তাদের সেই পোশাকগুলো নিয়ে পরীদের ঠিকানায় পৌঁছে গেল। সেখানে একটা কলার মতো একটা ছাউনি ছিল। তুমি কে হে? এখানে কি করছো? আমরা পরীদের বোনদের পোশাক দিতে এসেছি। প্রথমে কলার তাদের থামতে বলল এবং ভিতরে গিয়ে পরিবনেদের ডাকলো। পরিবনেরা পোশাকগুলো দেখে খুশি হলো, কিন্তু তখনই বিনীতা আর সুনিতা তাদের উপরে লাল মিষ্টির গুঁড়া ছিটিয়ে দিল। পরে পরিবনেরা অসুস্থ হয়ে পড়ল। বিনীতা আর সুনিতা তাদের অচেতন করে তাদের থেকে চুরি করে নিল তাদের সম্পদ। তারপর দুজন সেটাকে আকাশে উড়িয়ে তাদের গ্রামে চলে গেল। বিনীতা আর সুনিতা তাদের কাছ থেকে জাদুর লাঠি ছিনিয়ে নিল। তারপর তারা সেটাকে কাজে লাগিয়ে উড়িয়ে গ্রামে চলে গেল। যখন পরিবনেরা মা জানলো কি ঘটেছে, তখন তিনি রেগে ভরে অকাল শক্তি নিয়ে বিনীতা ও সুনিতার সামনে এসে দাঁড়ালো। তোমাদের দুজনের সাহস হয় কি করে আমাদের মেয়েকে ভুল বুঝিয়ে তার গায়ে লাল মরিচের গুঁড়া ছিটিয়ে তুমি তার থেকে এই জাদুর শক্তি ছিনিয়ে এনেছো? এত সাহস তোমার কি করে হলো? এখন এর জন্য তোমাদের শাস্তি পেতে হবে। বিনীতা ও সুনিতা পালাতে লাগলো, কিন্তু পরিমায়ের ইশারায় তারা ধরা পড়ে গেল এবং সেই ঝুপড়ি থেকে অনেক কলা বেরিয়ে আসলো এবং সেই কলাগুলো তাদের গায়ের উপরে পড়তে লাগলো। বাঁচাও বাঁচাও বলে তারা অনেক কান্নাকাটি করতে লাগলো এবং দৌড়ে পালাতে লাগলো। পরিমা তার লাঠি দিয়ে আলো ছড়িয়ে দিলেন এবং তাদেরকে পুড়িয়ে ছাই করে দিলেন। আনিতা এটা দেখে হতভম্ব হয়ে গেলেন। আমি মানুষের মুখ দেখে তাদের অবস্থা বুঝে ফেলি। এই 2 বোন তোমার উপর অনেক অত্যাচার করেছে। তুমি খুব ভালো মনের মেয়ে। এখন তোমার দুঃখ শেষ হবে। এই নাও তোমার জন্য স্বর্ণের কয়েন। আমি তোমার পোশাকগুলি দেখেছি, তুমি খুব সুন্দর কিছু শিখেছ, তাই এই কয়েনগুলো তোমার জন্য। একটা বড় বুটিক খুলে নিও, তাতে করে তুমি সেখানে কাজ করে তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে। আমি তোমার এই কাজ দেশ বিদেশে ছড়িয়ে দিব, তারপর তুমি অনেক ধনী হয়ে খুশিতে জীবনযাপন করতে পারবে। আনিতা একটা বড় বুটিক্সের দোকান খুলে বসলো। সেখানে সে মানুষের কাপড় সেলাই করতে লাগলো, সাথে পরীদের পোশাকও বানাতে লাগলো। অনেক টাকা কামাতে শুরু করলো আর ধনী হয়ে খুশি হয়ে গেল। এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে লোভ এবং অন্যায় সবসময় খারাপ ফলই এনে দেয়, আর সৎ পরিশ্রম আর দয়ালু হলে জীবনে সুখময় আর সফল হয়। অন্যদের উপরে চাপিয়ে যে সফলতা পাওয়া যায় না, সেটা শুধু সাময়িক সময় আর ধ্বংসই ডেকে নিয়ে আসে, কিন্তু ভালোবাসা আর সৎ পথে চললে সবসময় সুখ আর সমৃদ্ধির দিকে নিয়ে যায়। মিনা আর রূপা তাদের ছোট্ট মাটির ঘরে বসে রান্নার আয়োজন করছিল। তাদের মা বাবা অনেক আগেই মারা গিয়েছেন। গ্রামে একমাত্র তারা 2 বোনই বেঁচে থাকার চেষ্টা করে। তাদের একে অপরের প্রতি ভালোবাসা ছিল অনেক বেশি। একদিন রূপা বলল, আপু, তুমি তো আমাদের বাড়ির সবকিছু, কিন্তু তোমারই তো কোনো আনন্দ নেই। তুমি যদি বিয়ে করতে পারতে তাহলে আমার জন্য কত ভালো হতো। রূপা, বিয়ে তো শুধু টাকা দিয়ে হয় না। আমাদের তো কিছুই নেই। আমাদের সুখ শুধু তোর মুখের হাসিতে। তুই হাসলেই আমার জীবন সুখে ভরে যায়। আমার বিয়ে নিয়ে এত চিন্তা করতে হবে না রে বোন। আপু, একদিন দেখবে আমি তোমার বিয়েটা অনেক ধুমধাম করে দিব। তোমাকে একদম রাজকন্যার মতো সাজাবো। তোর কথা শুনে আমার অনেক ভালো লাগে, কিন্তু শুধু তো গল্পের মতোই শোনাই রে।
বাস্তবে এখন এসব আর সম্ভব না। আমার বোনটা কত স্বপ্ন দেখছে আমাকে নিয়ে। হ্যালো বন্ধুরা, গল্পটি দেখার আগে তোমার নামটা কি সেটা কমেন্টসে লিখে জানাও। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। একদিন বিকালে মিনা যখন বাগানে গাছের শুকনো ডাল কেটে রান্নার জন্য প্রস্তুত করছিল, হঠাৎ করে বাতাস ভারী হয়ে গেল। বাতাসে পাতা দুলে উড়তে লাগলো। সেই সঙ্গে আকাশ থেকে একটি ঝলমলে আলো নেমে এলো। আলো থেকে বেরিয়ে এলো এক সুন্দরী পরী। পরীকে দেখে, তুমি কে আর আমার সামনে কেন এলে? হঠাৎ করে তুমি কি কোনো জাদুকরি মেয়ে নাকি? আমি মেঘলা পরী, আমি তোমাদের সাহায্য করতে এসেছি। তোমার ভালোবাসা আর ত্যাগের গল্প শুনে আমি তোমার জন্য কিছু করতে এসেছি। আমার জন্য? কিন্তু আমার তো কোনো চাহিদা নেই। আমি শুধু আমার বোনের মুখে হাসি দেখতে চাই। আমার সব কিছুই আছে। আমি শুধুমাত্র আমার বোনকে সুখী দেখতে চাই। আমার কিছু চাই না গো, আমি জানি। আর সেই কারণে আমি তোমাদের বিয়ের স্বপ্ন পূরণ করতে এসেছি। তবে মনে রেখো, তোমাকে নিজের ভালোর মনটা ধরে রাখতে হবে। কিন্তু তুমি কি এর জন্য প্রস্তুত? আমাকে সেটা বলো। আমার যদি সত্যি বিয়ের জন্য কোনো ব্যবস্থা করা যায়, তাহলে আমি অবশ্যই প্রস্তুত। তবে আমার বোনকেও এই আনন্দের অংশ করতে হবে। এটাই আমার জন্য যথেষ্ট। আমি আর কিছুই চাই না। এসব শুনে পরদিন সকালে মেঘলা পরী আবার মিনার কাছে এসে বসলো। তোমার বিয়েতে সবার চোখ তোমার উপরে থাকবে। আমি তোমার জন্য একটা সুন্দর লেহেঙ্গা বানিয়েছি। বুঝতে পেরেছো? পরী তার জাদুর কাঠি মাটিতে একটি অঙ্গন করলো এবং সেই অঙ্গনের মাঝখান থেকে রূপালী ঝলক দেখা গেল। এবং সেই মুহূর্তেই সেখান থেকে একটা রাজকীয় লেহেঙ্গা হাজির হলো। এসব দেখে রূপা অবাক হয়ে গেল। আপু, এটা একেবারে রাজকন্যার মতো। এমন লেহেঙ্গা তো আমি জীবনেও দেখিনি। কত সুন্দর লেহেঙ্গা! হ্যাঁ, এটা তো সত্যি অনেক সুন্দর। এটা কি সত্যি আমার জন্য এনেছো? তুমি এত সুন্দর লেহেঙ্গা এনেছো আমার জন্য। সকল স্বপ্ন আমি পূরণ করে দিব। এই জন্যই তো আমি তোমার কাছে এসেছি। বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। রূপা আর রনি মিলে গ্রামের খবর ছড়িয়ে দিল মিনার বিয়ে, আর সেটা খুব ধুমধাম করে হবে। গ্রামের সব লোকজন শুনে অবাক হয়ে গেল। তারা সবাই সাহায্যের জন্য এগিয়ে এলো। কেউ মিষ্টি বানাতে লাগলো, কেউ ঘর সাজাতে লাগলো। মিনা প্রথমে এত আয়োজন দেখে লজ্জা পেল। আমি তো কিছুই বুঝতে পারছি না, এত আয়োজন আমি কিভাবে মেনে নিব? আপু, তুমি আমাদের সবার জন্য যা করেছো, এটাই তার প্রতিদান। তুমি আমার লক্ষ্মী বোন। তোমার জন্য তো এগুলো কিছুই না। থাক, তোর আর এত প্রশংসা করতে হবে না রে। এত সুখ আমার আর সহ্য করতে পারছি না। আমি জীবনে এরকম কোনো কিছু কল্পনা করিনি রে বোন। এমন সময় সেখানে সোনাপরি এসে পড়লো। সোনাপরি এসে মেঘলা পরীকে বলল, মেঘলা, তোমার সাহায্যের প্রয়োজন হলে আমাকে অবশ্যই ডাকবে। আমি এখানে এসেছি যেন কোনো কিছুর ঘাটতি না হয়। তুমি যেন একটা কাজও ভুল না করো, সকল কাজ সঠিকভাবে সম্পূর্ণ করতে পারো। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আমি যথেষ্ট চেষ্টা করছি। মেঘলাপরি ও সোনাপরি মিলে বিয়ের মঞ্চ বানিয়ে দিল। সেই মঞ্চ এত রঙিন হলো এবং এত সুন্দর ছিল যে সবাই তাকিয়ে থাকতে লাগলো। মেঘলাপরি তার জাদু দিয়ে পুরো বাড়িটা সোনালি পরি এই আলোয় মুড়িয়ে দিল। মিনার লেহেঙ্গা পরে যখন বের হলো, সবাই তখন তাকিয়ে রইল। মিনাকে একেবারে রাজকন্যার মতো লাগছে। লোকজন বলাবলি করছিল, আমরা তো এত কিছু কখনো আগে দেখিনি। বিয়ের আয়োজন শুরু হলো। রূপা এত খুশি যে চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে। আপু, তোমার এই দিনটা শুধু তোমার জন্য না, আমার জন্য অনেক আনন্দের। তোমাকে রাজকন্যার মতো লাগছে। আমি যেন স্বপ্নে কল্পনা করছি। ঠিক আমি স্বপ্নে যেমন দেখেছিলাম, তোমাকে এখন না তেমনই লাগছে। আরো বেশি সুন্দর লাগছে। তুমি কি মিষ্টি আপু দেখতে। গ্রামের বাচ্চারা সেখানে নাচতে লাগলো। বড়রা সবাই মিলে একসঙ্গে গান গাইলো। পুরো পরিবেশটা যেন একে স্বপ্নপুরীর মতো হয়ে উঠল।
বিয়ের অনুষ্ঠান শেষে মেঘলাপরি আর সোনালি পরি মিনাকে বলল, তোমার মতো এত ভালো মানুষরা দুনিয়াতে সুন্দর করে তুলে সব সময়। নিজের ভালো মনটা ধরে রেখো মিনা, তুমি খুবই ভালো মনের একজন মানুষ, এজন্যই তোমার জন্য এত কিছু করা। আপনারা না থাকলে আমি এত কিছু কখনোই পেতাম না। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমার আজকে এত সুন্দর দিন আমার জীবনে আসবে। আমি আজীবন আপনাদের জন্য কৃতজ্ঞ থাকব। আপনি পুরো গ্রামবাসীকে খুশি করে দিয়েছেন এবং আমার বোনের স্বপ্ন পূরণ করেছেন। আমি জীবনে কল্পনা করিনি যা বাস্তবে আমাকে করে দেখিয়েছেন। মিনা, তুমি এসব প্রাপ্য। তুমি একটা লক্ষ্মী মেয়ে। ছোটবেলা থেকে তোমার বোনকে অনেক ভালো রেখেছো, কিন্তু তুমি নিজের কথা কখনো ভাবনি। তুমি তোমার বোনকে মেয়ের মতো করে বড় করেছো। এমন তোমাদের মতো এই গ্রামে আর একটিও নেই। গ্রামে সবাই মিলে আনন্দে দিনটি উদযাপন করলো। মিনা আর রূপা জীবনের এই নতুন অধ্যায় শুরু করলো। বন্ধুরা, তোমরা যদি নিজের বিয়েতে এমন কোনো জাদুর সাহায্য পেতে তাহলে কি কি করতে চাইতে কমেন্টে লিখে জানাও। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।